আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মাসুম মিল্লাত মজুমদার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব একজন বিখ্যাত দার্শনিক সম্পর্কে, যার নাম হচ্ছে জন লক। তিনি একজন ব্রিটিশ দার্শনিক, রাষ্ট্রচিন্তাবিদ। জন লককে আমরা মূলত সংসদীয় গণতন্ত্রের জনক হিসেবে জানি এবং জন লকের রাষ্ট্রচিন্তায় অনেক অবদান রয়েছে। আমরা সেই বিষয়গুলি আজকে আলোচনা করার চেষ্টা করব। জন লকের পরিচয়টা আমরা আগে জেনে নিব। ইংরেজ দার্শনিক জন লক 1632 সালে ইংল্যান্ডের সমারসেট শহরে এক মধ্যবিত্ত পিউরিটান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন আইনজীবী এবং ইংল্যান্ডের পার্লামেন্টারি দলের সমর্থক ছিলেন, যার কারণে রাজার বিরাট বাজার অংশ হতে হয়েছে তার পরিবারকে। জন লক 1658 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ক্রাইস্ট চার্চ কলেজ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। স্বাভাবিকভাবেই জন লক বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, কারণ আমরা তার রাষ্ট্রদর্শনে সেটা প্রমাণ পাই। তিনি দর্শনশাস্ত্র, পদার্থ রসায়ন, চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেছিলেন। কিছুদিন তিনি অধ্যাপনাও করেছিলেন। তারপর চিকিৎসক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন। এখানে তোমরা লক্ষ্য করবে একটা শব্দ আছে, পিউরিটান। পিউরিটান বলতে আমরা কি বুঝি? পিউরিটান বলতে আমরা বুঝি যে সেই সময় খ্রিস্টানদের মধ্যে একটা গোষ্ঠী গড়ে উঠেছিল, যারা মূলত খ্রিস্টান ধর্মের মূল নীতিগুলো, মূল আদর্শগুলো অনুসরণ করার চেষ্টা করেছে এবং সেই জন্য তারা আন্দোলন করেছেন। জনগণের কাছে তারা তাদের কথা তুলে ধরেছেন। তাদেরকেই পিউরিটান বলে। অর্থাৎ পিউরিটান বলতে আমরা বুঝাবো গির্জার সংস্কার, অর্থাৎ যাজকদের যে উচ্চ বিলাস ছিল, যাজকরা যে তারা যে ভোগ বিলাসে মত্ত ছিল, সেখান থেকে যাজকদের ফিরিয়ে আনা, অর্থাৎ খ্রিস্ট ধর্মকে রক্ষা করা, খ্রিস্ট ধর্মের মূলনীতিগুলোকে রক্ষা করা, তাদেরকে আমরা পিউরিটান বলতে পারি। এবং সেই সাথে আমরা আরেকটা বিষয় বলতে পারি যে জন লকের রাষ্ট্রচিন্তায় বা যে কোনো দার্শনিকের রাষ্ট্রচিন্তায় সমকালীন প্রভাব, সমকালীন রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যথেষ্ট প্রভাব বিস্তার করে। এবং জন লকের সময় দুটি বিপ্লব খুব উল্লেখযোগ্য ছিল। একটা হচ্ছে পিউরিটান বিপ্লব, আর একটা হচ্ছে গৌরবময় বিপ্লব। পিউরিটান বিপ্লব বলতে বুঝাই আমরা যে তখন 1640 সালে একটা লং পার্লামেন্ট বসেছিল। লং পার্লামেন্ট বলতে দীর্ঘদিন ধরে পার্লামেন্ট পরিচালিত হয়েছিল, প্রায় 12 বছর। এবং সেই পার্লামেন্টে রাজার সাথে পার্লামেন্ট পন্থীদের দ্বন্দ্ব ছিল এবং সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে রাজার ক্ষমতা বা রাজার স্বেচ্ছাচারিতা কিছুটা কমে এসেছিল এবং পিউরিটানদের পক্ষে বা পার্লামেন্ট পিউরিটানদের দখলে ছিল। অর্থাৎ পার্লামেন্টে পিউরিটান সম্প্রদায়ের সদস্য বেশি ছিল, সেজন্য সেই বিপ্লবটাকে বলা হয় পিউরিটান বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে রাজার স্বেচ্ছাচারিতা অনেকটাই কমে আসে এবং পার্লামেন্টের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়। জন লক, আমরা আগেই বলেছিলাম, জন লক চিকিৎসক হিসেবে নিজের সুনাম বৃদ্ধি করেছিলেন এবং চিকিৎসক হিসেবেই তিনি তার রাজনৈতিক দীক্ষাগুরু লর্ড অ্যাশলের সাহায্যে আসেন। লর্ড অ্যাশল পরে আর্ল অফ সাফসবিরি হিসেবে যখন ইংল্যান্ডের লর্ড চ্যান্সেলর নিযুক্ত হন, তখন জন লক গুরুত্বপূর্ণ সরকারি পদ লাভ করেন। অর্থাৎ তিনি লর্ড অ্যাশলের সাহায্যে এসেছিলেন এবং সেই প্রেক্ষিতে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। রাজা দ্বিতীয় চার্লসের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগে পরবর্তীতে রাজা দ্বিতীয় চার্লসের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগে লর্ড অ্যাশলের পতন হলে লক হল্যান্ডে পালিয়ে যান। রাজা দ্বিতীয় জেমসের পতনের পর তিনি
দেশে ফিরে আসেন 1689 সালে এবং পুনরায় গুরুত্বপূর্ণ সরকারি পদে অধিষ্ঠিত হন। অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে যেহেতু জন লক সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, সেই হিসেবেই তাকে দেশ ত্যাগ করতে হয় এবং পরবর্তীতে রাজার পতনের পর তিনি দেশে ফিরে আসেন এবং পুনরায় গুরুত্বপূর্ণ সরকারি পদে অধিষ্ঠিত হন। জন লক চিরকুমার ছিলেন, তিনি বিয়ে শাদী করেননি এবং তিনি 1704 সালে মৃত্যুবরণ করেন। এই হচ্ছে জন লকের সংক্ষিপ্ত পরিচয়। এখন জন লককে আমরা কিভাবে মূল্যায়ন করি? জন লক আধুনিক যুগের একজন খ্যাতনামা রাষ্ট্রবিদ, রাষ্ট্রচিন্তাবিদ নিঃসন্দেহে। তারপরে আমরা বলতে পারি তিনি ছিলেন যুক্তিবাদী এবং বাস্তববাদী রাষ্ট্রচিন্তাবিদ। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা সমৃদ্ধ একজন দার্শনিক ছিলেন, এটা আমরা বলতে পারি। তিনি ইংল্যান্ডের গণতান্ত্রিক ব্যবস্থাকে একটি প্রতিষ্ঠিত রূপ দেওয়ার চেষ্টা করেন। তাকে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়ে থাকে। তাহলে জন লককে আমরা যেভাবে চিনি, যে জন লকের পরিচয়, এক নম্বরে তো আমরা সংসদীয় জনক আমরা আগে বলেছি। পাশাপাশি তিনি যুক্তিবাদী ছিলেন, বাস্তববাদী দার্শনিক ছিলেন। সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা অবস্থায় তিনি লিখেছেন সরকার, রাষ্ট্র, রাজনীতি সম্পর্কে তার অভিজ্ঞতা হয়েছে। তিনি যেই সময়ে জন্মগ্রহণ করেছিলেন, যে সময় তিনি তার জীবন পরিচালনা করেছিলেন, সেই সময়কালটাও গুরুত্বপূর্ণ ছিল তার চিন্তা চেতনার প্রসারে। তখন যে বিপ্লবগুলি হয়েছিল, গলপ বিপ্লব, পিউরিটান বিপ্লব, সেই বিপ্লবগুলি ছিল আসলে পার্লামেন্টের সার্বভৌমত্ব রক্ষার জন্য, জনগণের সার্বভৌমত্ব রক্ষার জন্য। তা তাকে প্রভাবিত করেছে এবং তিনিও জনগণের সার্বভৌমত্বের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন এবং মানুষের অধিকারের কথা বলেছেন। জন লকের রচনাবলী। জন লক অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন। তার রচনায় তিনি রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক ও বাস্তবিক ব্যাখ্যা দিয়েছেন। লকের রাষ্ট্র দর্শনে আইনের ব্যাখ্যা, গণতন্ত্র, ধর্মীয় সহিষ্ণুতা, অর্থনীতি প্রভৃতি বিষয় সম্পর্কে সুচিন্তিত মতামত প্রতিভাত হয়েছে। অর্থাৎ এই বিষয়গুলি তিনি গভীরভাবে পর্যালোচনা করেছেন। তার গ্রন্থসমূহে এগুলি আমরা পেয়ে থাকি। দর্শনের উপর তার বিখ্যাত বই এসে অন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে দর্শনের উপর তার লিখিত বিখ্যাত একটি বই। তার সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে টু ট্রিটিসেস অন সিভিল গভর্নমেন্ট, যেটা তিনি 1690 সালে রচনা করেন। এই গ্রন্থে তার রাষ্ট্র দর্শনের সামগ্রিক পরিচয় ফুটে ওঠে। টু ট্রিটিসেস অন সিভিল গভর্নমেন্ট, এই গ্রন্থটাই তার সবচেয়ে বিখ্যাত বই। অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ মধ্যে সাম থট কনসার্নিং এডুকেশন, শিক্ষা সম্পর্কে তিনি মূল্যবান কথা বলেছেন। দি রিজনেবলনেস অফ ক্রিশ্চিয়ানিটি, এটা তার একটা উল্লেখযোগ্য বই। টু ট্রিটিসেস অন সিভিল গভর্নমেন্ট, এটা হচ্ছে তার সবচেয়ে বিখ্যাত জনপ্রিয় বই এবং এই বইটাতে তিনি তার রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করেছেন। আমরা এই বইয়ের সামান্য কিছু বিষয়টা আলোচনা করি বই সম্পর্কে। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের প্রেক্ষাপটে লক তার এই অমর গ্রন্থটি রচনা করেন। 1688 সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়েছিল এবং গৌরবময় বিপ্লব মূলত রাজার বিরুদ্ধেই হয়েছিল এবং রাজাকে ক্ষমতাচ্যুত করা হয়। ক্ষমতাচ্যুত করে উইলিয়াম এবং মেরিকে সিংহাসনে বসানো হয় এবং রক্তপাতের অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানের মাধ্যমে পার্লামেন্টের, অর্থাৎ সেই অভ্যুত্থানের মাধ্যমে পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। রাজা পার্লামেন্টের পক্ষে কথা বলেছেন বা পার্লামেন্টের ক্ষমতা দেওয়ার জন্য তিনি কাজ করেছেন। সেই সময় সেই অভিজ্ঞতা থেকেই তিনি দেখেছেন যে শাসন সংক্রান্ত ব্যাপারে লকের বাস্তব অভিজ্ঞতা ও দার্শনিক প্রজ্ঞার ফলে গ্রন্থটি আধুনিক উদারতাবাদের বাইবেলে পরিণত হয়। উদারতাবাদ সম্পর্কে বা মানুষের অধিকার সম্পর্কে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে জন লক কথা বলেছেন। সেজন্যই এটাকে বাইবেল অফ মরাল লিবারালিজম বলা হয়ে থাকে। উইলিয়াম এমস্টাইন দার্শনিক, তিনি কি বলতে যাচ্ছেন? লকের মধ্যে বাস্তব অভিজ্ঞতা, উদ্দেশ্যের সুস্পষ্টতা, দার্শনিক যুক্তিবাদ, প্রখর সাধারণ জ্ঞান ও আত্মার উদারতার যদি একত্র সমাবেশ না ঘটত, তাহলে আধুনিক উদারতাবাদের বাইবেল টু ট্রিটিসেস অন সিভিল গভর্নমেন্ট কখনোই রচিত হতে
প্রার্থনা। উইলিয়াম ইভেনস্টাইন জন লকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং এই লাইনগুলোর মধ্যে আমরা সেটার প্রমাণ পাচ্ছি। এরপরে আমরা আলোচনা করব জন লকের সামগ্রিক রাজনৈতিক দর্শন। জন লকের সামগ্রিক রাজনৈতিক দর্শনের মধ্যে বা তার যে উল্লেখযোগ্য মতবাদ আছে এর মধ্যে মানব প্রকৃতি, প্রকৃতির রাজ্য, সামাজিক চুক্তি, গণতন্ত্র, সরকারের শ্রেণী বিভাগ, সম্পত্তি তথ্য এবং সম্মতি তথ্য। আমরা এগুলি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আলোচনা করি মানব প্রকৃতি, হিউম্যান নেচার। হিউম্যান নেচার সম্পর্কে বা মানব প্রকৃতি সম্পর্কে জন লক কি ধরনের কথা বলেছেন, তার প্রতিক্রিয়া, তার মনোভাব কি তুলে ধরেছেন সেটা আমরা আলোচনা করব। জন লক মূলত মানব প্রকৃতি সম্পর্কে ইতিবাচক ধারণা ব্যক্ত করেছেন, যা আমরা হবসের লেখায় পেয়েছিলাম যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে তিনি মানব প্রকৃতি দেখেছেন, আর লক মানব প্রকৃতিকে দেখেছেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে। লকের মতে মানুষ যুক্তিবাদী, মানুষ জন্মগতভাবে স্বাধীন, সমান, মানুষ শান্তিপ্রিয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিবেকবান, নৈতিকতাবোধ সম্পন্ন, মানুষের মধ্যে অনুশোচনা বোধ রয়েছে। এই যে বিষয়গুলি, এগুলি খুবই পজিটিভ কথা তিনি বলেছেন এবং সেই হিসেবে তিনি প্রকৃতির রাজ্যের বর্ণনা দিয়েছেন। এখন আমরা প্রকৃতির রাজ্য সম্পর্কে জেনে নেব। প্রকৃতির রাজ্য সম্পর্কে লকের ধারণা হবস থেকে সম্পূর্ণ বিপরীত। সেখানে আমরা দেখি যে জন লক তার সেকেন্ড ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থে প্রকৃতির রাজ্য সম্পর্কে তিনি আলোচনা করেছেন। লকের মতে মানুষ যেহেতু স্বভাবত সামাজিক ও যুক্তিপ্রবণ এবং প্রকৃতির রাজ্য যেহেতু প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত, কাজেই এখানে সাধারণভাবে শান্তি ও সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বিরাজ করে। তাহলে আমরা দেখছি যে মানব প্রকৃতি সঙ্গে তিনি ইতিবাচক কথা বলেছেন এবং প্রকৃতির রাজ্য যেহেতু মানুষ ভালো, মানুষ শান্তিপ্রিয়, মানুষ সবাই সমান, যুক্তিপ্রবণ, বিবেকবান, সেক্ষেত্রে প্রকৃতির রাজ্য সুন্দরভাবে পরিচালিত হতো এবং সেখানে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এগুলি বজায় ছিল। এবং প্রকৃতির রাজ্যে আরেকটা কথা এখানে বলা হচ্ছে যে যেহেতু প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত, প্রকৃতির রাজ্য প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত হতো। প্রকৃতির রাজ্যে মানুষ স্বাধীনতা ভোগ করত, মানুষ ছিল মুক্ত বিহঙ্গের মতো স্বাধীন ছিল, মানুষ হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে ছিল। অর্থাৎ মানুষের মধ্যে সব পজিটিভ গুণগুলি তিনি ফুটে তুলেছেন এবং প্রকৃতির রাজ্যটাও সেরকম ভালো বা উন্নত ছিল। অর্থাৎ মানুষ যেহেতু ভালো ছিল, প্রকৃতির রাজ্যের অবস্থা ভালো ছিল। প্রকৃতির রাজ্যে মানুষ বিচার বুদ্ধির দ্বারা পরিচালিত হতো, তাই স্বেচ্ছাচারিতা ছিল না। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে প্রকৃতির রাজ্যে মানুষের মধ্যে স্বাধীনতা ছিল কিন্তু স্বেচ্ছাচারিতা ছিল না। এটা জন লক স্পষ্ট করে বলছেন। প্রকৃতির রাজ্যে মানুষ প্রাকৃতিক আইন মেনে চলত। প্রকৃতির রাজ্যে নৈতিকতা, সামাজিকতা ছিল। এটা গুরুত্বপূর্ণ যে নৈতিকতাও ছিল, সামাজিকতাও ছিল এবং স্বেচ্ছাচারিতা ছিল না। লকের মতে প্রকৃতির রাজ্যে নানা ধরনের অসুবিধাও ছিল, অর্থাৎ পরবর্তীতে নানা ধরনের অসুবিধা দেখা দেয়। সেখানে ওই যে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ ছিল না, যার কারণে সবাই সবার ইচ্ছা মতো স্বাধীন মতো চলতো। দুর্নীতি ও নানা রকম ত্রুটি বিচ্ছুটি সমাজের স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করে তুলেছিল। সবাই স্বাধীন হওয়ার ফলে কেউ কাউকে ভয় পেত না। এই বিষয়গুলি অসুবিধা হিসেবে দেখা দিচ্ছিল এবং সেই প্রেক্ষাপটে তিনি সামাজিক চুক্তির কথা বলেছিলেন। এবার আমরা শিক্ষার্থীরা দেখে নেব যে প্রাকৃতিক আইন বলতে তিনি কি বোঝাচ্ছেন বা প্রাকৃতিক আইন সম্পর্কে তার ধারণা কি। ল অফ নেচার যেটাকে বলা হচ্ছে, লকের প্রকৃতির রাজ্য প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত। প্রকৃতির রাজ্যে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি প্রাকৃতিক আইনের অধীন। প্রাকৃতিক আইন এই প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত এবং প্রাকৃতিক আইন কোনো প্রথা বা লিখিত কোনো নিয়ম কানুন নয়। প্রাকৃতিক আইন মূলত লিখিত কোনো নিয়ম কানুন নয়। এটা কোত্থেকে আসছে? এটা আসছে মানুষের যুক্তিবোধ থেকে, মানুষের বিবেকবোধ, মানুষের যুক্তিবোধ থেকে এটা উৎপত্তি হয়েছে। মানুষের অভিব্যক্তি হলো প্রাকৃতিক আইন। মানুষ ওই যে আমরা বলেছি মানুষ শান্তিপ্রিয় ছিল, মানুষের মধ্যে বিবেক
ছিল, যুক্তি ছিল, এবং ওই প্রেক্ষাপটেই ওই ওই অভিব্যক্তিগুলি মানুষের যে অভিব্যক্তিগুলি, মানুষের যে ভালো গুণগুলি ছিল, সেই গুণগুলির থেকেই প্রাকৃতিক আইনের উৎপত্তি এবং প্রাকৃতিক আইন সেভাবেই পরিচালিত হতো। প্রাকৃতিক আইন সাম্যের প্রতীক ছিল, মানুষ কেউ কারো স্বাধীনতা অধিকারে হস্তক্ষেপ করতো না। এরপরে আমরা দেখে নিব, প্রাকৃতিক আইন একটি সার্বজনীন ধারণা, সবার জন্য সমানভাবে এটা প্রযোজ্য ছিল। প্রাকৃতিক আইনের মাধ্যমে সমাজে ঐক্য বজায় থাকে। প্রাকৃতিক আইনের মাধ্যমে মানুষ সম্পত্তির অধিকার ভোগ করত। প্রাকৃতিক আইন ব্যক্তির অধিকারকে সংরক্ষণ করে। প্রকৃতির রাজ্যে প্রত্যেক ব্যক্তির হাতে প্রাকৃতিক আইন প্রয়োগের ক্ষমতা ছিল, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি স্বাধীন ছিল, কেউ কাউকে আসলে ভয় পেত না, এবং সে নিজেই নিজের বিষয়গুলি সমাধান করত, এবং সেখানে দ্বন্দ্ব হলে সেটা তার সমাধান সে নিজেই করতো, অর্থাৎ নিজেই সিদ্ধান্ত দিত। এটা একটা সমস্যা ছিল প্রকৃতির রাজ্যে। কর্তৃপক্ষ ছিল না, সুনির্দিষ্ট কর্তৃপক্ষ, এবং এই সুনির্দিষ্ট কর্তৃপক্ষ বা মানুষের অসুবিধাগুলি দূর করার জন্যই জন লক বলেছেন মানুষকে চুক্তির মধ্যে আসতে হবে, সামাজিক চুক্তির মাধ্যমে একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ তৈরি করতে হবে। এখন আমরা দেখি জন লকের একটা গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত একটা মতবাদ, সেটা হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ, থিওরি অফ সোশ্যাল কন্ট্রাক্ট। এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে আলোচনায় আমরা দেখব তিনি কিভাবে রাষ্ট্র তৈরি হয়েছে সামাজিক চুক্তির মাধ্যমে, এই কথাটা, বা সরকার তৈরি হয়েছে বা কর্তৃপক্ষ তৈরি হয়েছে সেটা কিভাবে বলেছেন সেটা আমরা দেখার চেষ্টা করব। লক বলেছেন প্রকৃতির রাজ্যে মানুষ প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত হতো, শান্তিপূর্ণ পরিবেশ বিদ্যমান ছিল, মানুষ নিজেরাই প্রাকৃতিক আইন প্রয়োগ করত। এই কথাগুলি আমরা একটু আগের স্লাইডে দেখে এসেছি। অপরাধীকে শাস্তি প্রদানের ক্ষমতা প্রত্যেকের হাতে ন্যস্ত ছিল, তবে সর্বজন শিক্ষিত কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে কিছু অসুবিধার সৃষ্টি হয়, যেমন পক্ষপাত, দুষ্টু বিচার, আইনের যথাযথ প্রয়োগের অভাব, একই বিষয়ের উপর নানা ধরনের আইন বা সিদ্ধান্ত। ফলে মানুষ তাদের সমস্যাগুলো সমাধানের জন্য, অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং আরো উন্নততর সমাজ ব্যবস্থা গঠনের জন্য চুক্তিতে আবদ্ধ হয়। এখানে এই কথাটা আমি আবার বলছি যে মানুষ নিজেরাই প্রাকৃতিক আইন প্রয়োগ করত, অপরাধীকে শাস্তি প্রদানের ক্ষমতা প্রত্যেকের হাতে ন্যস্ত ছিল, তবে সর্বজন শিক্ষিত কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে কিছু অসুবিধার সৃষ্টি হচ্ছিল। এই অসুবিধাগুলি কি হচ্ছে, যেমন পক্ষপাত, দুষ্ট বিচার, নিজের পক্ষে বিচার, নিজেই নিজেরটা বিচার করে নিত, আদায় করে নিত, এবং অন্যায় করলেও সেটা তার পক্ষে চলে যেত। আইনের যথাযথ প্রয়োগের অভাব ছিল। আইনের যথাযথ প্রয়োগের অভাব মানে আইন আসলে ওই আইন প্রয়োগ করার কর্তৃপক্ষই তো ছিল না। একই বিষয়ের উপর নানা ধরনের আইন বা সিদ্ধান্ত হতো, এক একজনের ক্ষেত্রে এক এক রকম সিদ্ধান্ত আসতো। ফলে মানুষ তাদের সমস্যাগুলো সমাধানের জন্য, অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং আরো উন্নততর সমাজ ব্যবস্থা গঠনের জন্য চুক্তিতে আবদ্ধ হয়। সামাজিক চুক্তির প্রকৃতিটা কিরকম ছিল লকের, আমরা সেটা দেখে নেব। লক দুটি চুক্তির কথা বলেছেন, একটা হচ্ছে সমাজ বা সামাজিক চুক্তি, আরটা হচ্ছে শাসন বা রাজনৈতিক চুক্তি। সামাজিক চুক্তি অর্থাৎ যেটা সমাজ বা প্রথম রাজ্যে যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে এরকম: জনগণের সামগ্রিক প্রচেষ্টার ফলে সামাজিক চুক্তি হয়েছে, এবং এই চুক্তির ফলে একটি রাজনৈতিক সমাজ গঠিত হয়, অর্থাৎ রাষ্ট্রের সৃষ্টি হয়। চুক্তির ফলে প্রকৃতির রাজ্যের মানুষ যে অবাধ ক্ষমতা ভোগ করত, তা সামাজিক কর্তৃপক্ষের হাতে অর্পিত হয়। লকের মতে প্রকৃতির রাজ্যের সবকিছু বিসর্জন দেওয়ার জন্য মানুষ চুক্তি করেনি, শুধুমাত্র অবাধ ও ক্ষতিকর স্বাধীনতাটুকুই তারা বিসর্জন দিবে, অন্য সব ক্ষমতা তাদের এখতিয়ারে থাকবে। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে সামাজিক চুক্তির মাধ্যমে এটা রাজনৈতিক সমাজ তৈরি হয়েছে, এটা রাষ্ট্র তৈরি হয়েছে। চুক্তির ফলে প্রকৃতির রাজ্যের মানুষ যে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করত, তা সামাজিক কর্তৃপক্ষের হাতে অর্পিত হয়। মানুষের ক্ষমতাটা সামাজিক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। তবে সেখানে লক যেটা বলতে চাচ্ছেন, চুক্তি করে সব ক্ষমতাই কর্তৃপক্ষকে দেওয়া হয়নি।
মুক্তিযুদ্ধে সবকিছু বেশি সময়ের জন্য মানুষ চুক্তি করেনি, শুধুমাত্র অবাধ ও ক্ষতিকর স্বাধীনতাটুকুই তারা বেশি চুক্তি দিবে, অন্য সব ক্ষমতা তাদের এখতিয়ারে থাকবে। এবং এখানে জবাবদিহিতার একটা প্রশ্ন আছে এবং সেটা আমরা আলোচনা করছি পরবর্তীতে। 2 নম্বরে আমরা দেখছি শাসনভার সামাজিক চুক্তি। প্রথম চুক্তির ফলে আমরা দেখি যেটা রাজনৈতিক সমাজ গঠিত হয়, ফলে প্রাকৃতিক আইনের ব্যাখ্যা, বিশ্লেষণ ও বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রের হাতে অর্পিত হয়, কিন্তু রাষ্ট্র তা প্রত্যক্ষভাবে কার্যকর করতে পারে না। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সরকার তা কার্যকর করবে। দ্বিতীয় চুক্তির মাধ্যমে শাসন কর্তৃপক্ষ অর্থাৎ সরকারের সৃষ্টি হয়। লক এখানে চুক্তি কথাটি ব্যবহার না করে দুঃখিত, আমরা একটু শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা শুনতে পারছো আমাকে। আমরা একটু আমাদের নেট প্রবলেম ছিল সম্ভবত। যাক, আমরা শাসন চুক্তিতে ছিলাম। প্রথম চুক্তির ফলে একটি রাজনৈতিক সমাজ গঠিত হয়, ফলে প্রাকৃতিক আইনের ব্যাখ্যা, বিশ্লেষণ ও বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রের হাতে অর্পিত হয়, কিন্তু রাষ্ট্র তা প্রত্যক্ষভাবে কার্যকর করতে পারে না। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সরকার তা কার্যকর করবে। দ্বিতীয় চুক্তির মাধ্যমে শাসন কর্তৃপক্ষ অর্থাৎ সরকারের সৃষ্টি হয়। লক এখানে চুক্তির কথাটি ব্যবহার না করে জিম্মাদারিত্ব বা ট্রাস্টশিপ কথাটি ব্যবহার করেছেন, অর্থাৎ রাষ্ট্রের নির্ভরযোগ্য জিম্মাদার হিসেবে সরকারের জন্ম। সরকার নিজের অধিকার বা প্রতিষ্ঠার জন্য কিছু করে না, সবকিছু করে জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য। এখানে যেটা বোঝাচ্ছেন তিনি যে দ্বিতীয় চুক্তির মাধ্যমে একটা শাসন কর্তৃপক্ষ বা সরকারের জন্ম হয়, আর সরকার রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে। এবং এখানে আসলে সরকার এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্যটা নির্দেশ করেছেন যে সরকার শুধু জিম্মাদারিত্ব পালন করবে, রাষ্ট্রের নির্ভরযোগ্য জিম্মাদার হিসেবে সরকারের জন্ম। সরকার নিজের অধিকার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য কিছু করবে না, সরকারের আসলে তেমন কোনো অধিকার থাকবে না, ক্ষমতা থাকবে না জনগণকে শাসন করার জন্য। জনগণের প্রতিনিধি হিসেবে, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তারা কাজ করবে, সবকিছু করবে জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য। এখানে সরকারের জবাবদিহিতার কথা চলে আসছে এবং সরকারকে তিনি সেভাবেই মূল্যায়ন করেছেন, অর্থাৎ সরকার আমরা নেট প্রবলেমের মধ্যে আছি, সারাক্ষণ আসলে এই সমস্যার মধ্যেই আমাদের থাকতে হচ্ছে। আচ্ছা, আমরা চলে আসছি, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম সামাজিক চুক্তির মধ্যে ছিলাম। সামাজিক চুক্তির মধ্যে আমরা বলেছিলাম যে কোথায় ছিলাম আমরা, সেখানে আমরা চলে যাচ্ছি। তারপরে আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আমরা একটু সময় নিচ্ছি যে আমাদের স্লাইডটা কোথায় ছিল, আমরা দেখে নিচ্ছি। স্লাইডটা হচ্ছে, আমরা ছিলাম সামাজিক চুক্তি মতবাদে, এবং সামাজিক চুক্তি মতবাদের এই স্লাইডে আমরা চলে আসলাম। লকের মতে রাষ্ট্রের নির্ভরযোগ্য জিম্মাদার হিসেবে সরকারের জন্ম। তিনি জিম্মাদার শব্দটি ব্যবহার করেছেন কারণ এর মধ্যে সমতা বা অধিকারের কোনো ধারণা প্রাধান্য লাভ করে না। সরকার নিজের অধিকার বা প্রাধান্য প্রতিষ্ঠার জন্য কিছু করে না, সবকিছুই করে জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য। জিম্মাদার হিসেবে সরকার স্থায়ী বা চূড়ান্ত কোনো ক্ষমতা দাবি করতেও পারে না, অর্থাৎ সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে জনগণকে কল্যাণ নিশ্চিত করার জন্য, জনগণের সুবিধা অসুবিধা দেখার জন্য, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য। সেখানে শুধু জিম্মাদার হিসেবে সরকার কাজ করবে। জনগণের অধিকার সংরক্ষণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ক্ষমতাই সরকারকে দেওয়া হয়েছে। জনগণের অধিকার সংরক্ষণে ব্যর্থ হলে জনগণ সরকারকে ক্ষমতাচ্যুত করবে। এভাবে জন লক সরকারের ক্ষমতা সীমাবদ্ধ করে গণতন্ত্রের ধারণাকে সমুন্নত করেছেন। এই জন্য তাকে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়, এবং সরকারকে তিনি দায়বদ্ধ করেছেন জনগণের কাছে। এবং সরকারকে ব্যর্থ হলে সরকারের ক্ষমতাচ্যুত করা যাবে, সরকার পরিবর্তন করা যাবে। সংসদীয় গণতন্ত্রের কথাও সেটাই বলে, এবং সেভাবেই সংসদীয় গণতন্ত্র পরিচালিত।
এখন আমরা আছি সরকার শ্রেণী বিভাগ। সরকার সম্পর্কে তিনি কি বলেছেন? লকের মতে ক্ষমতার চূড়ান্ত উৎস হচ্ছে জনগণ, কিন্তু জনগণ সবসময় প্রত্যক্ষভাবে ক্ষমতা ব্যবহার করে না। ক্ষমতার বাস্তব প্রয়োগ যাদের দ্বারা সাধিত হয় তাদের সংখ্যা অনুসারে লক সরকারকে 3 ভাগে ভাগ করেছেন: পূর্ণাঙ্গ গণতন্ত্র, অভিজাততন্ত্র বা কতিপয়তন্ত্র এবং হচ্ছে রাজতন্ত্র। তাহলে সরকারকে তিনি 3টা ভাগে ভাগ করেছেন এবং এই 3 ভাগের মধ্যে তিনি গণতন্ত্রকেই সমর্থন করেছেন। আমরা লককে সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা বলে থাকি এবং কেন বলে থাকি সেটা আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই, আরো 2টা স্লাইড আমাদের আছে, সেগুলি আমরা একটু দেখে নিচ্ছি। যেমন আমরা আলোচনা করব সম্পত্তি তথ্য, এটা একটু আলোচনা করব। সম্পত্তি তথ্য নিয়ে তিনি কি বলেছেন সেটা আমরা একটু আলোচনা করতে চাই। প্রথমে আমরা দেখি সম্পত্তি তথ্যটা বলতে আমরা কি বোঝাচ্ছি। আমরা এখানে আরেকটা বিষয় আছে যে আমরা আসলে স্লাইডগুলি নেট প্রবলেমের কারণে আমাদের একটু সমস্যা হচ্ছিল। আমরা সামাজিক চুক্তির বৈশিষ্ট্যটা শেষ করতে পারি এই মধ্যে। সামাজিক চুক্তির বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। তিনি যে সামাজিক চুক্তি বলেছেন, আমরা যে স্লাইডগুলি আলোচনা করেছি সেখানে বৈশিষ্ট্য যদি আমরা বলি তাহলে এখানে এই বৈশিষ্ট্যগুলি চলে আসে। সামাজিক চুক্তির বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, জনগণের সার্বভৌমত্ব, বাতিলযোগ্য নয়, পরবর্তী প্রজন্ম যেটা আবশ্যক, রাজনৈতিক কাঠামোর পূর্ণতা, ব্যক্তি স্বাধীনতাবাদের উপস্থিতি, সরকারের ক্ষমতা সীমিত, 2 ধরনের চুক্তি। সংখ্যাগরিষ্ঠের শাসনের কথা তিনি বলছেন যে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ চুক্তিটা হবে সবাই মিলেই তো চুক্তিটা হবে এবং সবাই সেই চুক্তিটা মেনে চলবে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের মাধ্যমেই চুক্তি হবে, রাষ্ট্র তৈরি হবে, সরকার তৈরি হবে এবং সেখানে সংখ্যাগরিষ্ঠের শাসন বিদ্যমান হবে। জনগণের সার্বভৌমত্বের কথা বলেছেন, জনগণকে তিনি অধিকার দিয়েছেন, সরকার পরিবর্তনের অধিকার দিয়েছেন, জনগণের কল্যাণের জন্য সরকার পরিচালিত হবে। চুক্তিটা বাতিলযোগ্য হবে না, কারণ হচ্ছে একবার চুক্তি হয়ে গেলে সেটা আর বাতিলযোগ্য নয়, অর্থাৎ রাষ্ট্র আমরা যে অর্থাৎ জনলক যে রাজ্য থেকে বেরিয়ে আসলেন সেই রাজ্যে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। পরবর্তী প্রজন্ম যেটা আবশ্যক, এই চুক্তিটা পরবর্তী প্রজন্মের জন্য আবশ্যক হবে। পরবর্তী অর্থাৎ পূর্ববর্তীরা যে চুক্তি করেছেন, যে রাষ্ট্র তৈরি করেছেন, সেই রাষ্ট্রেই পরবর্তী প্রজন্ম গ্রহণ করবে, সেই রাষ্ট্রের সুযোগ সুবিধা পাবে। অতএব এটা পরবর্তী প্রজন্ম আবশ্যক। রাজনৈতিক কাঠামো পূর্ণতার কথা তিনি বলেছেন। রাজনৈতিক কাঠামো পূর্ণতা তিনি বলতে তিনি কি বোঝাচ্ছেন? যে রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, সরকার রাষ্ট্রের ভূমিকা কি হবে, তাদের সম্পর্ক কি হবে, এগুলি নিয়ে তিনি বলেছেন এবং এই রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে এই রাজনৈতিক কাঠামো পূর্ণতা আসবে। ব্যক্তি স্বাধীনতার উপস্থিতি, ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, এইসব কথা তো জন লকের দৃষ্টিভঙ্গিতে ফুটে উঠেছে এবং সামাজিক চুক্তির মাধ্যমে ব্যক্তি স্বাধীনতার উপস্থিতি। এই জন্যই যে আমরা যে চুক্তিটা দেখলাম সেই চুক্তিতে কিন্তু জনগণের অধিকার রয়েছে। জনগণ শুধুমাত্র তার পক্ষে যেটা ক্ষতিকর স্বাধীনতা সেইটাই যে নিয়ন্ত্রণের জন্য বা সেই সমস্যাগুলি নিয়ন্ত্রণের জন্য সরকার তৈরি হয়েছে। জনগণের স্বাধীনতা কিন্তু রয়ে গেছে বা জনগণ স্বাধীনতা ভোগ করবে। সরকারের ক্ষমতা সীমিত করা হয়েছে। আমরা সব চুক্তির মধ্যে দেখেছি সরকারকে জবাবদিহির মধ্যে দিয়ে আসা হয়েছে। সরকার ব্যর্থ হলে সরকার পরিবর্তনের কথা বলা হয়েছে। 2 ধরনের চুক্তির কথা তিনি বলেছেন, আমরা এটা আলোচনা করেছি। একটা হচ্ছে শাসন চুক্তি বা সামাজিক চুক্তি, একটা হচ্ছে রাজনৈতিক চুক্তি। চুক্তির সমালোচনা করা যায়। জন লকের চুক্তি যে চুক্তির কথা বলেছেন সেটার সমালোচনা আমরা যদি করি, সেখানে আদি চুক্তির ব্যাখ্যা তিনি করেননি। আদি চুক্তির কথা বলেছেন কিন্তু আদি চুক্তি কিরকম সেটা তিনি ব্যাখ্যা করেননি। সরকারের ধারণা অস্পষ্ট, সেখানে সরকার ধারণা অস্পষ্ট কথা আমরা বলতে পারি, কারণ হচ্ছে সরকারের ধরন কি হবে, সরকারের কিভাবে গঠিত হবে, সরকারের এই ধারণাগুলো অস্পষ্ট ছিল। আইনগত সার্বভৌমত্বের উপেক্ষা তিনি করেছেন, জনগণের সার্বভৌমত্বের কথা তিনি বলেছেন, জনগণকে বেশি গুরুত্ব দিয়েছেন, সেখানে আইনগত সার্বভৌমত্বের কথাটা আসলে ওইভাবে ফুটে ওঠেনি। উদ্দেশ্য প্রণোদিত জন লকের এই সামাজিকতা অনেকে বলেন যে এটা উদ্দেশ্য প্রণোদিত, গৌরব সমর্থন করার জন্য তিনি এটা বলেছেন। অনৈতিহাসিক বলা হয়, এটা আসলে ঐতিহাসিক কোনো ভিত্তি নাই। এখন আমরা চলে আসছি সম্পত্তি তথ্যের মধ্যে।
সম্পত্তি তথ্য লকের রাষ্ট্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। লকের মধ্যে প্রকৃতির রাজ্যে মানুষ জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার ভোগ করত। তিনি ব্যক্তিগত সম্পত্তিকে অন্যতম প্রাকৃতিক অধিকার বলে বর্ণনা করেছেন। মানুষ সম্পত্তি রক্ষা করার জন্য রাষ্ট্র সৃষ্টি করেছে। লক বলেন, দি রিজন হোয়াই ম্যান এন্টার ইনটু সোসাইটি ইজ দ্য প্রিজার্ভেশন অফ দেয়ার প্রপার্টি। অর্থাৎ মানুষ তাদের সম্পত্তি সংরক্ষণের জন্যই রাষ্ট্র তৈরি করেছে। সম্পত্তি বলতে তিনি ব্যাপক অর্থে যেটা বলেন মানুষের জীবন, স্বাধীনতা, সম্পত্তির অধিকার। সম্পত্তির সাথে লকের ধারণা, লক সম্পত্তিকে দ্বিবিধ অর্থে ব্যবহার করেছেন। ব্যাপক অর্থে আমরা এটা বলছি যে জীবন, স্বাধীনতা, বৈষয়িক সম্পদ। সংকীর্ণ অর্থে সম্পত্তি বলতে শুধু বৈষয়িক সম্পদকে বুঝিয়েছেন। উইলিয়াম স্ট্যান এর মতে লকের সম্পত্তি তথ্য নিছক একটি অর্থনৈতিক তথ্য নয়, এই তথ্যের মাধ্যমে মানুষের জীবন, স্বাধীনতা, পার্থিব সুখ শান্তির সমগ্র বিষয়গুলি পরিব্যাপ্ত। লকের মতে সম্পত্তি অর্জন মানুষের একটি মৌলিক অধিকার। এটি কোনো ফলশ্রুতি, এটি কোনো চুক্তির ফলশ্রুতি নয়, এটি প্রকৃতির দান। সম্পত্তি হলো মানুষের বাস্তব চেষ্টার ইতিবাচক ফল। আমরা সম্পত্তি তত্ত্বের ব্যাখ্যায় দেখব যে থ্রু ট্রিটিসেস অন সিভিল গভর্নমেন্ট কিন্তু সম্পত্তি তত্ত্বের ব্যাখ্যাটা দিয়েছেন। সম্পত্তি তত্ত্বের ব্যাখ্যায় আমরা প্রথমেই বলবো সম্পত্তি উদ্ভব কিভাবে হয়েছে। তিনি বলতে যাচ্ছেন যে সম্পত্তি আসলে আদিতে সম্পত্তি বলতে কিছু ছিল না। প্রকৃতির অফুরন্ত ভান্ডার সবার জন্য উন্মুক্ত ছিল। প্রয়োজন অনুযায়ী প্রকৃতির রাজ্যের মানুষ প্রকৃতির ভান্ডার থেকে সংগ্রহ করত, কিন্তু এই ব্যবস্থা স্থায়িত্ব লাভ করতে পারেনি। মানুষ তার দৈহিক শক্তি, বুদ্ধি ও চিন্তা শক্তি দিয়ে প্রকৃতির ভান্ডার থেকে যা সংগ্রহ করত সেই বস্তুর উপর তার অধিকার প্রতিষ্ঠিত করতে তৎপর হয়ে উঠল। ফলে সেই বস্তু তার নিজস্ব হয়ে যায় এবং এটাই তার সম্পত্তিতে পরিণত হয়। অর্থাৎ প্রকৃতির ভান্ডার থেকে মানুষ যখন তার নিজের দৈহিক শক্তি, বুদ্ধি, চিন্তা শক্তি দিয়ে সে সেখান থেকে সংগ্রহ করা শুরু করলো, সেটাই সেই বস্তুর উপর তার অধিকার প্রতিষ্ঠিত হলো এবং সেটা তার সম্পত্তি, নিজস্ব সম্পত্তি হয়ে গেল। এভাবে সম্পত্তির উদ্ভব হয়েছে। তারপরে আমরা দেখব যে লক তার সম্পত্তির যে যুক্তি দিয়েছেন সেখানে আমরা আরেকটা বিষয় স্পষ্ট করে দেখছি যে তার মতে যে মানুষটি তার শ্রমের বিনিময়ে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে আনলো, সেই সম্পদ তাকে বঞ্চিত করা একেবারেই অযৌক্তিক। সেই সম্পদ থেকে তাকে বঞ্চিত করার সুযোগ নেই। আহরিত বস্তু কেবল আহরণকারী ভোগ করতে পারে, ভোগ করার অধিকার তার কাছে আছে। তাহলে এটা যুক্তিভিত্তিক ব্যাখ্যাটা হচ্ছে যে যিনি বা যে ব্যক্তি, যে নাগরিক শ্রমের বিনিময়ে সম্পদ আহরণ করলো, সেই সম্পদ থেকে তাকে বঞ্চিত করার কোনো সুযোগ কারণ নেই। সম্পত্তির শ্রম তত্ত্ব, জন লক সম্পত্তির শ্রম তত্ত্বে বিশ্বাসী ছিলেন। অর্থাৎ ওই যে সম্পত্তির মধ্যে শ্রম যুক্ত হলেই বা ওই প্রকৃতির অফুরন্ত ভান্ডারের মধ্যে বস্তুর মধ্যে যদি কেউ শ্রম নিযুক্ত করে তাহলে সেটা সম্পত্তিতে পরিণত হয়। শ্রম ছাড়া সম্পত্তির সৃষ্টি হতে পারে না। ব্যক্তিগত সম্পত্তি ও প্রকৃতির দান, এটার মধ্যে এর মধ্যে পার্থক্য হচ্ছে ব্যক্তির শ্রম। কেবল শ্রমে প্রকৃতির দানকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তর করতে পারে। এটা হচ্ছে সম্পত্তির শ্রম তত্ত্ব। শ্রমের মূল্য তত্ত্ব, লক তার সম্পত্তি তত্ত্বের সাথে শ্রমের মূল্য তত্ত্ব ব্যাখ্যা করেছেন। লকের মধ্যে শ্রম শুধু যে সম্পত্তি সৃষ্টি করে তাই নয়, সম্পত্তির মূল্য নির্ধারিত শ্রমের মাধ্যমে। কোনো জিনিসের উপর শ্রম যত বেশি বিনিয়োগ করা হবে তার মূল্য ঠিক তত বৃদ্ধি পাবে। অর্থাৎ জিনিসের মূল্য নির্ধারিত হবে শ্রমের পরিমাণের দ্বারা। এ ব্যাপারে লক, অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো এবং কার্ল মার্ক্সের পূর্বসূরি। কোনো জিনিসের উপর শ্রম যত বেশি বিনিয়োগ করা হবে তার মূল্য ঠিক তত বৃদ্ধি পাবে। এটা হচ্ছে শ্রম মূল্য। এবং জন লক কিন্তু এই তথ্যটা নতুন একটা তথ্য দিলেন যে শ্রমের মূল্য তথ্য, যত বেশি বিনিয়োগ করা হবে শ্রম কোনো জিনিসের উপর, বস্তুর উপর, তার মূল্য ঠিক তত বৃদ্ধি পাবে। এবং তার এই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তীতে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো এবং কার্ল মার্কস এই বিষয় নিয়ে, এই তথ্য নিয়ে আলোচনা করেছেন, সেটাকে আরো বেশি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। সম্পত্তির পরিমাণ, লক মানুষের ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে কোনো সীমারেখা টানেননি। ব্যক্তি কি পরিমাণ সম্পত্তির মালিক হতে পারবে সে বিষয়ে কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে তিনি ব্যক্তিগত সম্পত্তির নৈতিক সীমারেখা আরোপ করার কথা বলেছেন। তিনি মনে করেন সম্পত্তি যেহেতু একটা প্রাকৃতিক অধিকার, সেহেতু প্রকৃতির আইন ও যুক্তি মানুষের সম্পত্তির পরিমাণ স্থির করে দিয়েছে। অর্থাৎ একটা নৈতিক একটা ব্যাপার আছে, নৈতিক বিষয়টা তিনি তুলে ধরেছেন, নৈতিক সীমারেখাটা তিনি তুলে ধরেছেন। সম্পত্তি যেহেতু একটা প্রাকৃতিক অধিকার, সেহেতু প্রকৃতির আইন ও যুক্তি মানুষের সম্পত্তি স্থির করে দিয়েছে। অর্থাৎ সম্পত্তির পরিমাণের বিষয়টা ব্যক্তি নিজেই ঠিক করবে। তবে যেটা তার প্রয়োজন নেই সেটা সেখান থেকে সরে আসবে, এই ধরনের কথা তিনি বলেছেন। এই যে এখানে একটা বলা আছে সম্পত্তির অপচয় সমর্থনযোগ্য নয়। লক সম্পত্তির অপচয় সমর্থন করেননি। তিনি বলেন
ব্যক্তির সেই পরিমাণ সম্পত্তির অধিকার আছে যে পরিমাণ সম্পত্তি সে অপচয় না করে ব্যবহার করতে পারে। অপচয় বা নষ্ট না করে মানুষ যে পরিমাণ সম্পত্তি তার জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মনে করে সেই পরিমাণ সম্পত্তি অর্জন করতে পারবে। কিন্তু যখনই ব্যক্তিগত সম্পত্তি তার প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত হয় তখনই তা নষ্ট হয়। লক বলেন সৃষ্টিকর্তা কোনো জিনিস নষ্ট বা অপচয় করার জন্য সৃষ্টি করেননি, অর্থাৎ তিনি সম্পত্তির অপচয় পছন্দ করেননি। মানুষের যা প্রয়োজন জীবনযাপনের জন্য সেই পরিমাণ সম্পত্তি অর্জন করতে পারবে সে, কিন্তু যখনই ব্যক্তিগত সম্পত্তি তার প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত হয় তখনই তা নষ্ট হয় এবং সেটা থেকে তিনি বিরত থাকতে বলেছেন। সম্পত্তির বৈশিষ্ট্যতে আমরা দেখব যে সম্পত্তি মানুষের প্রাকৃতিক অধিকার, ব্যক্তিগত অধিকার, এটা তিনি বলেছেন। মানুষের প্রয়োজনে সম্পত্তি সৃষ্টি হয়েছে। সম্পত্তির অধিকার ভোগের নিশ্চয়তার জন্য মানুষ রাষ্ট্র কাঠামো গঠন করেছে। ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। শ্রম অনুষ্ঠিত করার ফলে যে সম্পত্তি সৃষ্টি হয় তা একান্তই ব্যক্তিগত। তারপরে আমরা দেখব ব্যক্তিগত সম্পত্তি মানুষের মর্যাদা বৃদ্ধি করে। জন লকের সম্পত্তির তথ্যের বৈশিষ্ট্য আমরা এটা উপলব্ধি করছি। ব্যক্তিগত সম্পত্তি ব্যক্তি সাধারণ বিকাশ সাধন করে। সম্পত্তি অপচয় নীতি সম্পত্তির মাত্রা দ্বারা সীমাবদ্ধ। মানুষের ব্যক্তিগত প্রয়োজন মিটিয়ে যে উদ্বৃত্ত সম্পত্তি থাকে তা নিজের প্রাপ্য নয়, অন্যের প্রাপ্য। সম্পত্তি হলো মানুষের চুক্তিহীন অধিকার। অর্থাৎ সম্পত্তি তত্ত্ব সম্পর্কে আমরা যে আলোচনা করলাম সেই সম্পত্তির নির্যাস মূল বক্তব্যটা আমরা এখানে তুলে ধরলাম যে সম্পত্তি তথ্যের মাধ্যমে জন লক কি বোঝাতে চেয়েছেন আমরা মোটামুটি এটা আলোচনা করতে সক্ষম হয়েছি। এখন সমালোচনা তো অবশ্যই কিছু না কিছু থাকে। সম্পত্তি সৃষ্টি ধারণা ভ্রান্ত, অর্থাৎ সম্পত্তি সৃষ্টি ধারণা যেটা মানুষের শ্রম যুক্ত হলেই সম্পত্তি তৈরি হবে, এই যে কথাটা তিনি বলেছেন এটা অনেক ক্ষেত্রে ভ্রান্ত। কারণ একটা বস্তুর উপর একাধিক মানুষের শ্রম নিযুক্ত থাকতে পারে এবং শুধু শ্রম সৃষ্টি হলেই শ্রম যুক্ত হলেই সম্পত্তি সৃষ্টি হবে বিষয়টা এমন নয়। আরো অনেক উপাদানের ভিত্তিতে সম্পত্তি তৈরি হতে পারে। সম্পত্তি পরিমাপের মানদণ্ড গ্রহণযোগ্য নয়। সম্পত্তি পরিমাপের মানদণ্ড গ্রহণযোগ্য নয়। তিনি যেভাবে বলছেন যে সম্পত্তি অপচয় করা যাবে না, ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ উদ্বৃত্ত প্রয়োজন মিটিয়ে যেটা থাকবে সেটা উদ্বৃত্ত এবং সেটা নষ্ট হবে, সেটা ব্যক্তির ভোগ করার প্রয়োজন নেই, এই কথাটা আসলে সঠিক নয়, কাল্পনিক। এই তথ্যটিকে অনেকে কাল্পনিক বলে থাকেন যে ভক্তিটা যে মানুষের অধিকার ছিল এই ধরনের কোনো নিশ্চয়তা বা এই ধরনের কোনো কথা বলা যায় না এবং সেটা কাল্পনিক। উত্তরাধিকার বিষয়ে অস্পষ্টতা, সম্পত্তি ভোগের পরে ব্যক্তি কি করবে, তার পরিবার বা তার মৃত্যুর পরে কি হবে সেই ধরনের কোনো কথা তিনি উল্লেখ করেননি। শ্রমের মূল্য তথ্য অর্থহীন, অর্থাৎ শ্রমের মূল্য তথ্য বলতে শ্রম যত বেশি শ্রম দেওয়া হবে কোনো বস্তুর উপরে তত বেশি তার মূল্য বৃদ্ধি পাবে। বিষয়টা অনেক ক্ষেত্রে অর্থহীন, কারণ শ্রম ছাড়াও সম্পত্তি তৈরি হতে পারে বা শ্রম ছাড়াও সম্পত্তির মূল্য বৃদ্ধি পেতে পারে। পুঁজিবাদী অর্থনীতি সহ অনেকে মনে করেন যে পুঁজিবাদী অর্থনীতি সহ এবং তিনি পুঁজিবাদী অর্থনীতির পক্ষে সম্পত্তি তত্ত্বটা ব্যাখ্যা করেছেন মনে করেন। আমরা সরকারি শ্রেণী বিভাগটা আমরা আলোচনা করেছি। এরপরে আমরা এখন চলে যাব সংসদীয় গণতন্ত্র প্রবক্তা কেন বলা হয়। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেখানেও কিছুটা উপলব্ধি করতে পেরেছি। এখন আমরা সংসদীয় প্রবক্তা কেন বলা হয় সেখানে কিছু পয়েন্টের মাধ্যমে আমরা আলোচনা করব। এক নম্বরে বলা হচ্ছে যে সরকার জনগণের সম্পত্তির উপর প্রতিষ্ঠিত, জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত, এটা তিনি বলেছেন এবং সেই জন্যই কিন্তু এইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সম্পত্তি ছাড়া, জনগণের সম্মতি ছাড়া, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে অভিব্যক্তি তার মাধ্যমেই সরকার প্রতিষ্ঠিত হবে। সরকার জনগণের রাষ্ট্রের জিম্মাদার, সরকার কিন্তু রাষ্ট্রের জিম্মাদার বা জনগণের জিম্মাদার, জনগণের কল্যাণ করবে, জনগণের অধিকার রক্ষা করবে, জনগণের সুযোগ সুবিধাগুলি রক্ষা করবে। সরকার এই দায়িত্বটাই পালন করবে। সরকার কিন্তু নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য, নিজের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য দায়িত্ব পালন করবে না। নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে, এটা একটা সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে নির্বাচন হবে প্রতি নির্দিষ্ট সময় পর পর এবং নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসবে যাবে বা সরকার নতুন সরকার আসবে বা পুরাতন সরকার আসবে, সরকার গঠিত হবে। জনগণের সার্বভৌমত্ব, জনগণের সামর্থ্যের কথা তিনি বলেছেন, জনগণের অধিকারের কথা তিনি বলেছেন, জনমত প্রকাশের কথা বলেছেন। জনগণের মাধ্যমে সরকার পরিচালিত হবে, জনগণের মাধ্যমে সরকার উৎখাত হবে, সরকার ব্যর্থ হলে তাকে বিদায় করা দিতে হবে, এই যে জনগণের সামর্থ্যের কথা তিনি বলেছেন। আইনসভার শ্রেষ্ঠত্বের কথা অনেক ক্ষেত্রে বলেছেন তিনি যে আইনসভার শ্রেষ্ঠতা, অর্থাৎ আইনসভার ভিত্তিতে যে সংসদীয় গণতন্ত্র মূল কথা, আইনসভা আইন বিভাগের মাধ্যমে সমস্ত সিদ্ধান্ত হবে। আইনসভার সদস্যগণ
আইন প্রণয়ন করবেন, তারা রাষ্ট্র পরিচালনার জন্য নীতি নির্ধারণ করবেন। ব্যক্তি স্বাধীনতাবাদ, ব্যক্তির অধিকারের কথা তিনি বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন, মত প্রকাশের কথা বলেছেন, চিন্তা স্বাধীনতা বলেছেন, ব্যক্তির অধিকারগুলি সংরক্ষণের কথা বলেছেন। দায়িত্বশীল সরকার, একটা দায়িত্বশীল সরকার হবে, কারণ দায়িত্বশীল সরকার অর্থাৎ হচ্ছে জবাবদিহিতা থাকবে জনগণের কাছে, তার জবাবদিহি করতে হবে, জনগণের সুযোগ সুবিধা দেখতে হবে, এবং জনগণের জিম্মাদার হিসেবে সে কাজ করবে। তাহলে সেটাকে আমরা দায়িত্ব সরকার বলতে পারি। সরকারের ক্ষমতা সীমিত করার কথা তিনি বলেছেন। সরকারের তেমন কোনো ক্ষমতাই থাকবে না, সরকার শুধু জিম্মাদার হিসেবে কাজ করবে, সরকার শুধু জনগণের কল্যাণের জন্য কাজ করবে, সরকার রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করবে। সরকারের তেমন কোনো ক্ষমতাই থাকবে না, সরকারের ক্ষমতাকে তিনি অনেক সীমিত করে ফেলেছেন, এবং সরকার নিজের অধিকারের জন্য, ক্ষমতার জন্য, সরকার নিজের প্রভাব প্রতিপত্তির জন্য কাজ করবে না, এবং সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটা তিনি বলেছেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলেছেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে হচ্ছে সরকারের যে 3টা বিভাগ আছে, 3টা বিভাগকে তিনি আলাদা আলাদা করে, অর্থাৎ 3 বিভাগের ক্ষমতা কি হবে, কার্যাবলী কি হবে, সেই সম্পর্কে তিনি কথা বলেছেন। এক বিভাগের উপর আর বিভাগের যাতে হস্তক্ষেপ না হয়। ধর্মীয় সহনশীলতার কথা তিনি বলেছেন। রাজনৈতিক ক্ষেত্রে, সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে বা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মীয় সহনশীলতা অত্যন্ত প্রয়োজন, এবং ধর্মীয় সহনশীলতার ভিত্তিতে সামাজিক সাম্য, সামাজিক শৃঙ্খলা, রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা দূর হবে, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা পাবে, সেজন্য তিনি ধর্মীয় সহনশীলতাকে গুরুত্ব দিয়েছেন। এই জন্য তাকে মূলত সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়ে থাকে। রাষ্ট্রীয় জনগণের অবদান আমরা দেখবো, এই বিষয়গুলি আসলে আমরা আলোচনা করেছি। জনগণের সার্বভৌমত্ব কথা তিনি বলেছেন, সংসদীয় গণতন্ত্রের কথা তিনি বলেছেন, সম্পত্তি তথ্যের কথা বলেছেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, সরকারের শ্রেণী বিভাগের তিনি আমরা দেখেছি, পূর্ণাঙ্গ গণতন্ত্র, অভিজাততন্ত্র বা প্রতিবেদনতন্ত্র, রাজতন্ত্র, আইন বিভাগের শ্রেষ্ঠত্বের কথা তিনি বলেছেন, সরকারের ক্ষমতা নির্ধারণ, ক্ষমতা কি হবে সেটা নির্ধারণ করেছেন, সরকারের ক্ষমতা সীমিত করেছেন, সম্পত্তি তথ্য কথা বলেছেন, জনগণের সম্পত্তির ভিত্তিতে সরকার পরিচালিত হবে, সরকার গঠিত হবে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কথা তিনি বলেছেন, সামাজিক চুক্তির কথা তিনি বলেছেন, নিয়মতান্ত্রিক সরকারের কথা বলেছেন, নিয়মতান্ত্রিক সরকারের কথা বলেছেন, সাংবিধানিক সরকারের কথা তিনি বলেছেন, সমতত্ত্বের কথা বলেছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ তিনি দিয়েছেন, ধর্মীয় সহিংসতার কথা বলেছেন। তাহলে জনলোকের অবদান, এই যে পয়েন্টগুলি আমরা আলোচনা করলাম, পয়েন্টগুলি এখানে তুলে ধরলাম, এই পয়েন্টগুলি আমরা আগেই আলোচনা করে ফেলেছি। এবং প্রশ্নটা যদি এরকম হয়, রাষ্ট্রের যদি জনলোকের অবদান আলোচনা করো, তাহলে আমরা এই ধরনের পয়েন্ট দিয়ে প্রশ্নটা উত্তর দিতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের ক্লাসের, আজকের লেকচারের শেষ পর্যায়ে চলে এসে আমরা এই লেকচারটা গ্রহণ করতে গিয়ে আমাদের কিছু সমস্যা হয়েছে। আমরা অনলাইন বা নেটের প্রবলেম ফেস করেছি। তারপরেও যে আমরা এই ক্লাসটা শেষ করতে পেরেছি, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা মনোযোগ দিয়ে আশা করি শুনেছো, এবং এই ক্লাসের উপরে তোমাদের যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা আমাদের ইমেল নাম্বার দেওয়া আছে, সেই ইমেল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তারা এই ধরনের একটা সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন, এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আমি আজকের মতো আমার এই জনলোকের সম্পর্কে, জনলোকের রাষ্ট্রচিন্তা সম্পর্কে যে লেকচার, সেটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, এবং ভালো থাকো, এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।